হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি তোমাদের শর্মিষ্ঠা ম্যাম, বাংলা এডুকেটর। তো আজকের ক্লাসে তোমাদের ক্লাস 9-এর যে প্রথম প্রবন্ধটি রয়েছে, যেটার নাম কি নব নব সৃষ্টি, সেই প্রবন্ধটি যেটি লিখেছেন হলো সৈয়দ মুজতবা আলী। সেই প্রবন্ধটি আমরা লাইন বাই লাইন পড়বো, জানবো, আলোচনা করব এবং সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও আমরা দেখব। তো চলো প্রথমে এই প্রবন্ধটা যে কবি পরিচিতি রয়েছে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। আচ্ছা, নবম শ্রেণীর পাঠ্য নব নব সৃষ্টি প্রবন্ধের লেখক বিশিষ্ট প্রাবন্ধিক ও রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলী। তিনি তার সহজ সাবলীল ও হাস্যরসাত্মক গদ্য শৈলীর জন্য পরিচিত। বাংলা ভাষা ও সংস্কৃতির উপর তার গভীর জ্ঞান ছিল। এই প্রবন্ধে তিনি বাংলা ভাষার সংস্কৃত ও ইংরেজি শব্দের প্রয়োগ এবং নতুন শব্দ তৈরির প্রয়োজনীয়তা আলোচনা করেছেন। তার মানে কি, এই যে প্রবন্ধটি রয়েছে এটা কি নিয়ে রয়েছে? এটা রয়েছে হলো বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষার প্রয়োগ, ইংরেজি শব্দ, বিভিন্ন শব্দ এবং ভাষা তৈরি কিভাবে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা নিয়েই কিন্তু এই প্রবন্ধটি রয়েছে। তো চলো এবার এই প্রবন্ধটি লাইন বাই লাইন পড়া যাক। প্রথমে কি বলা হয়েছে? সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষা কি? আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল মানে সেলফ ডিপেন্ডেন্ট, অন্য কারোর উপর নির্ভরশীল নয়। সংস্কৃত ভাষা হলো নিজের উপর নির্ভরশীল একটি ভাষা। কোনো নতুন চিন্তা, নতুন অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের, নবীন মানে হলো কি নতুন, বস্তুর জন্য নবীন মানে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। মানে কি, সংস্কৃত হলো এমন ভাষা যেই ভাষার ভাণ্ডারে যদি কখনো নতুন শব্দের প্রয়োজন হয়, কোনো অনুভূতিকে বোঝাতে, কোনো চিন্তাকে বোঝাতে বা কোনো কিছুকে বোঝাতে যদি কোনো নতুন শব্দের প্রয়োজন হয়, সংস্কৃত ভাষা কিন্তু অন্য কোনো ভাষা, বাংলা, ইংলিশ, হিন্দি, তামিল, অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার করে না। সে নিজের ভাণ্ডারেই সেই নতুন ভাষাটাকে তৈরি করা বা খোঁজার চেষ্টা করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল মানে এক্সচেঞ্জ করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা সেটাই কিন্তু সংস্কৃত ভাষা দেখে। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত পশ্চিমকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। মানে সংস্কৃত যে নিজের ভাণ্ডারেই নতুন শব্দ তৈরি করার চেষ্টা করে, অন্য কোনো ভাষার থেকে ধার নেয় না, তার মানে কিন্তু এটা না যে সংস্কৃত ভাষা কোনো কালেই এমনটা করেননি। হ্যাঁ, আগে সংস্কৃত ভাষা বহু প্রাচীনকালে অন্য ভাষার থেকে, বিদেশি শব্দ থেকে হয়তো ধার নিয়েছিল, কিন্তু এখন সেটা করা হয় না। নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় নিয়েছে। সংস্কৃত ভাষা অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে অন্যান্য ভাষার মতনই, কিন্তু সেটার পরিমাণ এতটাই কম যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকে না। সংস্কৃতকে কিন্তু স্বয়ং সম্পূর্ণ ভাষা বলা হয়। ঠিক আছে? প্রাচীন যুগে মানে আগেকার যুগের সব ভাষাই তাই। আগেকার যুগের সব ভাষাই এমনই ছিল। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ ছিল। এই হিব্রু, গ্রিক, আবেস্তা, ঈষৎ এবং আরবি, এগুলোও তো নানান ভাষা, তোমরা তো জানোই নিশ্চয়ই। এগুলোও আগেকার দিনে আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণই কিন্তু ছিল। ঠিক আছে? বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। বর্তমান যুগে যেই ভাষা দুটোকে আমরা সব থেকে বেশি ব্যবহার করি, ইংলিশ এবং বেঙ্গলি, মানে ইংরেজি এবং বাংলা, এই দুটি ভাষা কিন্তু আত্মনির্ভরশীল নয়। এখানে সেটা বলা হয়েছে, মানে সেলফ ডিপেন্ডেন্ট নয়। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। এই যে সংস্কৃত এবং ইংরেজি ভাষা রয়েছে, এরা নিজেদের ভাষার ভাণ্ডার থেকে কোনো কিছু শব্দ না নিয়ে যখনই শব্দের প্রয়োজন পড়ে না কেন, বা কখনো কখনো প্রয়োজন না পড়ে থাকলেও এই ভাষা দুটি কি অন্যান্য ভাষাদের ভাণ্ডার থেকে বিভিন্ন ধরনের শব্দ কিন্তু নিয়ে চলেছে এবং আগেও নিয়েছে। পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, মানে সেটা কোনো কাজেরই প্রশ্ন না।
নিয়েছি এবং এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে মানে ইংরেজিকে ফেলে দিয়ে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরো নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। মানে আলু কপি এবং বিদেশি বিদেশি বিভিন্ন ওষুধপত্র কিন্তু আমরা এখনো ব্যবহার করি, সেই বিভিন্ন বস্তুদের সাথে সাথে আমাদের বাংলা ভাষায় কিন্তু আরো অন্যান্য ভাষা কিন্তু আমদানি হতেই থাকবে, সেটা কিন্তু বন্ধ হবে না বা হওয়ারও না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, পৃথিবীতে কোনো কিছুকেই বলা যায় না যে এটা সম্পূর্ণ ইম্পসিবল, বলে না নাথিং ইজ ইম্পসিবল। তো পৃথিবীতে কোনো কিছুকেই কিন্তু অসম্ভব বলা যায় না, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। মানে কোনো কিছু করা যদি অসম্ভব হয়ও, সেই জিনিসটা করার জন্য চেষ্টা করাটা তো কখনোই অসম্ভব হয় না, চেষ্টা তো যে কেউ যে কিছু ক্ষেত্রেই করতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, মানে হিন্দি ভাষা সেই চেষ্টাটা করেছে। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। মানে বহু সাহিত্যিক চেষ্টা করছে যাতে হিন্দি ভাষাটাকেও স্বনির্ভরশীল করা যায়, হিন্দি থেকে যাতে আরবি, ফার্সি এবং ইউরোপীয় শব্দ, ইংরেজি শব্দকে তাড়িয়ে দেওয়া যায়। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, এখানে কবি বলছেন সেই চেষ্টাটার যে ফল বের হবে সেই ফলটা হয়তো আমি দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। কিন্তু আমার যে আগের মানে ভবিষ্যৎ জন্মের যে পাঠকেরা রয়েছে বা ছোট ছোট যে পাঠকেরা রয়েছে তারা নিশ্চয়ই সেটা দেখে যেতে পারবে। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, কি যেই চেষ্টাটা তারা করছে সেটার ফল যদি ভালো হয়ে বের হয় তাহলে না হয় তারাও চেষ্টা করে দেখবেন। বলাই বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনক্লাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। বিদ্যাসাগর কি ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে তার সাধু ভাষায় লিখিত রচনাগুলো ছিল সেগুলোতে বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কিন্তু যেগুলো অসাধু ভাষায় লেখা ছিল সেগুলোতে কিন্তু তিনি বিভিন্ন ধরনের ভাষার শব্দ ব্যবহার করতেন, যেমন কি আরবি, ফার্সি ইত্যাদি। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। আহাম্মুখী মানে কি, বোকামি বলে মনে করতেন। আলাল ও হুতুম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবেন, মানে সাধারণ বাংলাও এই পথেই চলবেন না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। হিন্দির বঙ্কিম স্বয়ং যে প্রেমচন্দ্র রয়েছিলেন তিনিও হিন্দি ভাষায় বিভিন্ন আরবি ফার্সি শব্দ চুটিয়ে ব্যবহার করেছিলেন। এ স্থলে মানে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। বিভিন্ন রচনার ভাষা সেটা কোন বিষয়ের উপর লেখা হচ্ছে সেটার উপর নির্ভর করে বলে কবি বলেছে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবে। শঙ্কর দর্শনের আলোচনায় যদি ভাষা ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই সংস্কৃত বহুলই হবে। পক্ষান্তরে আবার অন্যদিকে দেখতে গেলে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে, মানে বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। বাংলা ভাষায় যে সমস্ত বিদেশি শব্দ ঢুকেছে, বিদেশি ভাষা থেকে শব্দ ঢুকেছে সেগুলোর মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি এই তিনটাই হলো প্রধান।
সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন? বাংলায় ভিন্ন, বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন? সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। মানে বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চাই যদি আমরা করতে যাই, সেখান থেকে দুই একটা শব্দ বাংলা ভাষায় ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলেই সংস্কৃতর বিস্তর মানে অনেকগুলো সংস্কৃত শব্দ কিন্তু বাংলা ভাষায় ঢুকেছে। এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে। এখনো সংস্কৃত ভাষা এখানে কিছু পরিমাণ বাংলায় ব্যবহার করা হয় বলে এখনো আস্তে আস্তে কয়েকটা সংস্কৃত শব্দ তো বাংলা ভাষায় ঢুকেই চলেছে। যতদিন সংস্কৃত ভাষা থাকবে ততদিন আরো ঢুকবে বলে আশা করতে পারি, কবি আশা করেছেন। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। কবি বলেছেন স্কুল কলেজে সংস্কৃত ভাষার ব্যবহার করা হয়, সংস্কৃত সাবজেক্ট থাকে, কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে না। তার কারণ এখনো আমাদের সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দর প্রয়োজন যেগুলো আমরা বাংলা ভাষায় ঢোকাতে চাই। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। ইংরেজির বেলাতেও তাই, ইংরেজির বেলাতেও ঠিক সেম জিনিসই। বিশেষ করে দর্শন, নন্দন শাস্ত্র, পদার্থবিদ্যা, রাসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততটা পরিমাণ প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই ইংরেজি ভাষা থেকে, যেগুলো আমরা পেয়ে থাকি। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরো কত বেশি সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা এখনো আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, যেহেতু ইংরেজি থেকে আরো কিছু কিছু শব্দ বাংলায় এখনো প্রবেশ করানো বাকি রয়েছে। একমাত্র আরবি ভাষী শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাব করছে, মানে প্রায় চলেই গেছে। পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ মানে নতুন যারা রয়েছে, নতুন এখনকার ভবিষ্যৎ যারা নতুন সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ, মানে একদম অল্প বলে ধরা যায়। তার আয়ু দীর্ঘ হবে বলে কবি মনে করেন না। এবং শেষ কথা, আরব ইরানের অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তারও কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলোই যে আমাদের ভাষাতে আরো বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে যে আরবি ফার্সি শব্দ ভাষা থেকে এখন আমাদের কোনো শব্দের দরকার না থাকলেও বহুকাল আগে থেকে যেই সমস্ত আরবি ফার্সি শব্দগুলো অলরেডি আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে সেগুলো যে আমরা আরো অনেক কাল ধরে চালিয়ে যাবো এবং সেগুলো ভাষা আমরা আরো অনেক কাল ধরে আমরা বলতে থাকবো, ব্যবহার করতে থাকবো, সেই বিষয়ে কবির কিন্তু কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। মানে কেউ আরো নতুন বিদেশি ভাষা থেকে না নিয়ে বাংলার মধ্যেই পুরনো কিছু কিছু ভাষা শব্দ খুঁজে সেগুলোকেও তাদের লেখাতে ব্যবহার করার এখনো চেষ্টা করছেন। কিছুদিন আগেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা এখন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। এই পরিস্থিতির সামনে জীবনস্মৃত এসব শব্দের একটা নতুন খতের নিলে ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল এক সময়, তবু কার্যত দেখা যায়
দেখা গেল ভারতীয় আর্যাগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যের অভিভূত হলেন বেশি, মানে তারা সেই ভাষার থেকেও ফার্সি ভাষার সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন বেশি। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, তাই উর্দু ভাষার সাহিত্যের যে মূল সুর সেটা ফার্সি ভাষার সাথে বাঁধা রয়েছে, আরবের সঙ্গে নয়। হিন্দি গদ্যগুলো যে রয়েছে সেগুলোর উপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি বা আরবি ভাষার নয়। একদা মানে একসময় ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি ভাষার জন্মগ্রহণ করেছিল, মানে এই আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষের ফলে নবীন ফার্সি ভাষার জন্মগ্রহণ হয়েছিল। ভারতবর্ষের সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। সেই সংঘর্ষের ফলে কি হয়? সিন্ধি ভাষা, উর্দু ভাষা ও কাশ্মীরি সাহিত্যের কিন্তু সৃষ্টি হয়। কিন্তু আরবের এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবাসীর এ তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশীল সুন্দর করে সাহিত্য সৃষ্টি করতে পারল। উর্দুতে কবি ইকবালই এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ বলে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম, মানে সফল হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি আর পদাবলী কীর্তনে, মানে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি এবং পদাবলী কীর্তনে এ সাহিত্যের প্রাণ এবং দেহ মানে শরীর উভয়ই খাঁটি বাঙালি। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুর রূপ ধারণ করেছেন, মানে কানার রূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী শ্রী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো কিন্তু নেই। ভাটিয়ালের নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রী রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সত্য শিব সুন্দরের মানে মহাদেবের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। এবং তখন কেউ গতানুগতিক পন্থা, মানে বইয়ের কিছু কথা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে, না করতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে, মানে শৃঙ্খলবদ্ধ না থেকে উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে, তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। মানে একটা বিদ্রোহ হয়েছে, সেই বিদ্রোহটা আবার যখন উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে গিয়েছে তখন আবার একটা বিদ্রোহ করা হয়েছে। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়। এই বিদ্রোহ শুধুমাত্র বাঙালির যে হিন্দুরা রয়েছে তাদের ভিতরে সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর, মানে সমানভাবে তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। সবার ধর্ম যদি আলাদা আলাদা হয় তাহলে যে জাতির চরিত্র বদলে যাবে এমনটা কিন্তু নয়, যেটা কবি বলেছেন। ঠিক আছে, তো এই যে প্রবন্ধটা রয়েছে এতটুকুই ছিল। তোমাদের তো আমি লাইন বাই লাইন বলেই দিলাম। আশা করি তোমরা প্রবন্ধটা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার এই প্রবন্ধটা থেকে কিছু 3 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। চলো, তো প্রথমেই রয়েছে কি 3 মার্কসের কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে? সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা আমাদের চিন্তা চেতনার আলোকে এইটা হলো একটা মন্তব্য যেটা ওখানে করা হয়েছে। এই মন্তব্যের তাৎপর্য লেখো, মানে কি এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করতে বলা হয়েছে। যেহেতু এটা 3 মার্কসের, এটা খুব বেশি বড় তো হবে না, মোটামুটি ভাবে লিখতে হবে। এবার সেকেন্ড কোশ্চেন কি? লেখক কেন বাংলা ভাষার জন্য সংস্কৃত ও ইংরেজি শব্দেও ঋণের প্রয়োজনীয়তা অনুভব করেছেন? এটা হলো সেকেন্ড কোশ্চেন।
যে লেখক কেন সংস্কৃত ও ইংরেজি শব্দ বাংলা ভাষার জন্য ঋণের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বা উপলব্ধি করেছেন। এবার 3rd নাম্বার কোশ্চেন কি, কিন্তু বাঙালি কেবল সেই, কবি কাকে বাঙালি বলেছেন, কবি কাকে বাঙালি বলে মনে করেছেন, এটাও ইম্পর্টেন্ট। এবার 4th নাম্বার কোশ্চেন মানে 4 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, নব নব সৃষ্টি প্রবন্ধে বিদেশি শব্দ বর্জনের মতবাদকে লেখক কিভাবে খণ্ডন করেছেন। ঠিক আছে, এই 4টা কোশ্চেন এখানে আছে, সেটা হলো 3 মার্কসের কোশ্চেনের মধ্যে এই 4টা কোশ্চেনই ইম্পর্টেন্ট। এবার হলো 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, নব নব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাংলা ভাষার সমৃদ্ধিতে মানে বেড়ে ওঠার বিদেশি শব্দের অবদান আলোচনা করো। বাংলা ভাষা যে বেড়ে উঠেছে বা প্রচলিত হয়েছে সেটাতে বিদেশি শব্দের কি অবদান বা বিদেশি ভাষার কি অবদান সেটা আলোচনা করতে বলা হয়েছে। যেহেতু এটা 5 মার্কসের কোশ্চেন তাইলে এটা একটু কিছুটা বড়ই হবে। এবার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরের কোশ্চেনটা কি, বিদেশি শব্দ গ্রহণ করার অর্থ কি নিজের ভাষা বর্জন করা, মানে আমি যদি বিদেশি শব্দ গ্রহণ করি তার মানে কি এটা দাঁড়ায় যে আমি নিজের ভাষাটাকে বর্জন করছি, ফেলে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, এটা প্রশ্ন। এটা হলো কবিতায় প্রবন্ধে উল্লেখ করা ছিল, নবসৌরভ সৃষ্টি প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও, মানে এই যে কথাটা বলা হয়েছে ওই প্রবন্ধে এই লাইনটাতে তোমার মতামত কি, এটা তোমার ঠিক বলে মনে হয় না ভুল বলে মনে হয়, সেই মতামতটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবার 3rd নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, লেখক যে নতুন ধরনের বাংলা গদ্যরীতির পক্ষপাতী মানে পক্ষপাতিত্বতা নবনব সৃষ্টির প্রবন্ধের আলোকে বুঝিয়ে দাও, মানে লেখক যে নতুন ধরনের বাংলা গদ্যরীতির পক্ষে আছে সেটা এই প্রবন্ধের আলোকে ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে বলা হয়েছে। ঠিক আছে, এই 3টা কোশ্চেন হলো 5 মার্কসের কোশ্চেনের মধ্যে এই 3টা কোশ্চেন ইম্পর্টেন্ট। মোট 3 মার্কসের 4টা আর 5 মার্কসের 3টা, মানে মোট 7টা কোশ্চেন দেওয়া হলো। এবার তোমরা যে ওই কবিতাটা মানে ওই প্রবন্ধটা বুঝেছো সেটা আমি কি করে বুঝতে পারবো, তো তোমরা যদি ওই প্রবন্ধটা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এই এমসিকিউ গুলোর আনসার দিতে পারবে। প্রথম এমসিকিউ যেটা রয়েছে সেটাতে কি বলা হয়েছে, নবনব সৃষ্টি প্রবন্ধের লেখককে, ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ কাজী নজরুল ইসলাম, গ সৈয়দ মুজতবা আলী, ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই এখানে মোট কয়েকটা এমসিকিউ রয়েছে, এটা গেল ফার্স্ট এমসিকিউ। পরেরটা সেকেন্ডটায় কি বলা হয়েছে, লেখক কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন, সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি। ঠিক আছে, এবার 3rd নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, বাংলা ভাষায় কোন বিদেশি শব্দের প্রভাব সবচেয়ে বেশি বলে লেখক মনে করেন, বাংলায় বিভিন্ন বিদেশি শব্দ রয়েছে সেগুলোর মধ্যে কোন শব্দের প্রভাব বাংলা ভাষায় বেশি ছিল বলে লেখক মনে করেছিলেন, ক ইংরেজি, খ আরবি ফার্সি, গ তুর্কি, ঘ পর্তুগিজ। এবার 4 নাম্বার কোশ্চেন হলো, নতুন কিছু সৃষ্টি করতে হলে নতুন কিছু মানে ড্যাশ, নতুন কিছু মানে কি সৃষ্টি করার কথা বলা হয়েছে, জানতে হয়, গ্রহণ করতে হয়, নতুন কিছু সৃষ্টি করতে হলে নতুন কিছু কি করতে হয়, জানতে হয়, গ্রহণ করতে হয়, ত্যাগ করতে হয় নাকি চিন্তা করতে হয়। এবার 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, আত্মনির্ভরশীল বলতে কি বোঝানো হয়েছে, নিজের শব্দভাণ্ডার থেকে নতুন শব্দ তৈরি করা, অন্য ভাষার ওপর নির্ভরশীল হওয়া, শুধু প্রাচীন শব্দ ব্যবহার করা নাকি বিদেশি শব্দ বর্জন করা। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটা হবে বলো। তারপরে বলো, তারপর 6 নম্বর হলো বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষা কেমন, সরল, কথ্য, গাম্ভীর্যপূর্ণ, কাব্যিক। এই ছিল 6টা এমসিকিউ। ঠিক আছে, এই 6টা এমসিকিউ কিন্তু আমি তোমাদের দিয়েছি। তোমরা যারা যারা এই প্রবন্ধটা ভালো করে বুঝেছো তারা অবশ্যই এই এমসিকিউ গুলোর আনসার অনায়াসে পারবে। যারা যারা পারবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এগুলোর অ্যান্সার, কাদেরটা ঠিক কাদেরটা ভুল সেটা আমি বলে দেবো। ঠিক আছে, সবাই অ্যান্সার দেবে। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং পড়াটা তোমরা বুঝতে পেরেছো। তাও আমি আরেকবারও বলছি যে কোথাও যদি তাও কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে কোনো শব্দের মানে বুঝতে বা কোনো লাইন বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আজকের জন্য এতটুকুই, বাই।